নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম কবির সুমন। আমি এখন বসে আছি আমার পৈতৃক বাড়িতে। 1.5 কাঠারও কম জমিতে আমার বাবা মা 71 সালে এই বাড়িটি তৈরি করেছিলেন সরকারের কাছ থেকে ঋণ নিয়ে। ঋণটা শোধও দিয়েছিলেন। আমরা 2 ভাই। বড় ভাই আমার চেয়ে 4 বছরের বড়, মারা গেছেন ক্যান্সারে। আমার বাবা মা ভাই 3 জনেই গত 38 বছর আমি এই এলাকার বাসিন্দা, অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা। আর 5 জন লোকের মতো আমিও স্কুলে গেছি, কলেজে গেছি। আমাদের সময় স্কুলে পড়তো যারা, আমি জন্মেছি 1949 সালে, তা আমাদের সময় ছিল কি, স্কুলে রাজনীতি নিয়ে আমাদের কোনো আগ্রহ ছিল না। তখন খেলা নিয়ে মেতে থাকতাম। আর আমার বাবা মা আমাকে ছেলেবেলা থেকে গান শিখিয়েছিলেন। নানান গুরুর কাছে আমি গান শিখেছি। আমার 12 বছর বয়স থেকে আমি খেয়াল শিখেছি। তেমনি আরো অনেক ছোটবেলা থেকে আমি বাবার কাছে, যিনি ছিলেন এক চমৎকার গান বাজনার লোক, তার আমলে, অর্থাৎ সেই ব্রিটিশ আমলে তিনি খ্যাতিমান গায়ক ছিলেন। আমার মাও ছিলেন গায়িকা। দুজনের অনেক গ্রামোফোন রেকর্ডও ছিল। এই দুজনের কাছে আমার গান শেখা শুরু অতি ছেলেবেলায়। কিন্তু এই যে কলেজে ঢুকলাম 66 সালে, এই ঢোকার সঙ্গে সঙ্গে একটা বড় দুনিয়া আমার সামনে খুলে গেল, যার একটা বড় জায়গা জুড়ে ছিল রাজনীতি, পলিটিক্স। এই পলিটিক্সের রাজনীতি নামটা আমার কোনোদিনই খুব ভালো লাগে না। পল মানে যেখানে অনেক অনেক লোক, যেমন মেট্রোপলিস ইংরেজিতে, বাংলায় হলো একটা বড় শহর যেখানে বহু লোক থাকে। তা পলিটিক্সের বাংলা হওয়া উচিত ছিল লোকনীতি, কিন্তু সেটা হয়নি। কাজেই এই বিপুল একটা দুনিয়া, লোকনীতি বলুন, রাজনীতি বলুন, সাহিত্য বলুন, নতুন নতুন ধ্যান ধারণা আমার চোখের সামনে দুম করে খুলে গেল। পণ্ডিত নেহেরুর পর কংগ্রেস দল কি হবে, কেমন দাঁড়াবে, এই নিয়ে কংগ্রেস সে চলল বাগবিতণ্ডা, একটা নতুন ধ্যান ধারণা, ইত্যাদি ইত্যাদি, সামাল সামাল। আর সেই সঙ্গে আমাদের পশ্চিম বাংলায় বামপন্থী শক্তির একটা নতুন অভ্যুদয় ঘটতে লাগলো। বামপন্থীরা এগিয়ে যেতে লাগলেন। আর একই সঙ্গে উত্তরবঙ্গে ঘটল কৃষকদের অভ্যুত্থান, নকশালবাড়ি, ফাঁসি দেয়া। খুলে যে গেল, তার ফলে তো আমার ভেতরে অনেক পরিবর্তন হলো। আমি ছোটবেলা থেকে গানই গাই আর খেলি। তা হঠাৎ এসে পড়লাম একটা বড় জগতে, যেখানে আমার বন্ধু বান্ধবরা দেখছি রাজনীতি নিয়ে তর্ক করছে। এই আমার তখন বিপ্লববাদ, তাতে আমার অভিষেক। সেটা খুবই কিন্তু কেতাবি এবং ক্যান্টিনের গল্প গুজব, তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি। এই আমি কার্ল মার্কস পড়া শুরু করলাম। 17 বছর, 18 বছর, 19 বছর মার্কস পড়ছি, এঙ্গেলস পড়ছি, লেনিন পড়ছি, গান্ধীর লেখাও পড়ছি, মাও সেতুং পড়ছি। 66 থেকে 69 এক অদ্ভুত সময়, অর্থাৎ 69 সালে যে আমি বিএ পরীক্ষা দিলাম, ইংরেজি সাহিত্যে অনার্স ছিল, আমি বিএ পরীক্ষা দিলাম, পাশ করলাম। এই মাঝে 3টে বছরে কিন্তু একটা হইচই পড়ে গিয়েছে আমাদের সমাজে। কিরকম? এক সময় ছিল কংগ্রেসের প্রতাপ, দুর্দণ্ড প্রতাপ। তারপর পণ্ডিত জওহরলাল নেহেরু মারা গেলেন। তার আগে হলো চীন ভারতের যুদ্ধ। তাকে কেন্দ্র করে কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেল, সিপিআইএম দল তৈরি হল। পণ্ডিত নেহেরুর পর কংগ্রেস দল কি হবে, কেমন দাঁড়াবে, এই নিয়ে কংগ্রেস সে চলল বাগবিতণ্ডা, একটা নতুন ধ্যান ধারণা, ইত্যাদি ইত্যাদি, সামাল সামাল। আর সেই সঙ্গে আমাদের পশ্চিম বাংলায় বামপন্থী শক্তির একটা নতুন
অভ্যুদয় ঘটতে লাগলো। বামপন্থীরা এগিয়ে যেতে লাগলেন। আর একই সঙ্গে উত্তরবঙ্গে ঘটল কৃষকদের অভ্যুত্থান, নকশালবাড়ি, ফাঁসি দেয়া। 1966 হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব কি, খাদ্য আন্দোলন, বিখ্যাত খাদ্য আন্দোলন। এই তো এই পাশেই অ্যান্ড্রুজ কলেজের ছাত্র শহীদ হলেন, ভূদেব সেন। খাদ্য আন্দোলন, চারদিকে হৈ হৈ কাণ্ড। মানুষ একটা নতুন প্রতিবাদের ভাষা যেন নতুন করে খুঁজে পেয়েছি। এই সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমার হয়ে ওঠা 70-71 সাল, বিএ পরীক্ষা দিয়ে পাশ করে আমি এমএ পড়ছি আর গান গাইছি। খুব সত্যি কথা বলতে কি, একদম খাঁটি সত্যি কথা, বিপ্লবের আদর্শ মতবাদ আরো 5 জনের সঙ্গে আমাকেও জাগিয়েছিল, আমার ভেতরটাকে নড়িয়ে দিচ্ছিল। রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি দেয়ালে দেয়ালে লেখা, তোমাকে আমাকে দিচ্ছে নাড়া মাও সেতুংয়ের চিন্তাধারা। তেমনি আবার কলেজে ছাত্রতে মারামারি। দেখছি আমাদের ইতিহাসের একজন অধ্যাপক, তিনি ছিলেন গান্ধীবাদী। তিনি ছাত্রতে এই ভ্রাতৃঘাতী লড়াই যাতে না হয় তাই রাস্তায় নেমে পড়ছেন, হাত জোর করে বলছেন, বাবারা তোরা সবাই আমার ছেলে মেয়ের মতো, তোরা এইভাবে ওকে মারিস না। কোত্থেকে একটা থান ইট এসে পড়লো, আধলা পড়লো তার মাথায়, ফট করে ফেটে গেল সেই প্রবীণের মাথাটা। রক্তাক্ত তিনি, তার রক্ত ঝরঝর করে পড়ছে মুখময়। আমরা তাকে জড়িয়ে ধরে থামাতে চেষ্টা করছি, তিনি থামছেন না। একজন গান্ধীবাদী মানুষ। বড় হচ্ছি সবে, নিউজ উইক পত্রিকা আমার মা আমার জন্য কিনে দিতেন। তাতে দেখলাম চে গেভারার মৃতদেহ, পুরো প্রচ্ছদে চেয়ে শুয়ে আছেন, চোখটা খোলা, বন্ধ না, বুলেট সারা শরীরে। তেমনি হোচিমিন মারা গেলেন। আমরা সব ছেলেমেয়েরা, কে কোন দলের কিছু যায় আসে না, আমরা সবাই গেলাম ভাইস চ্যান্সেলর মহাশয়ের কাছে, গিয়ে বললাম আজ ছুটি দিন। ওরা বললেন কেন, আনন্দ করবে? এলাম না, হোচিমিন মারা গেছেন, আমরা সভা করব। সেখানে কিন্তু সবাই হাজির, ভিয়েতনামের যুদ্ধ, এবং সেই সঙ্গে ওই তোমাকে আমাকে দিচ্ছে নাড়া মাও সেতুংয়ের চিন্তাধারা। চোখের সামনে আমার সহপাঠী তিমির বরণ সিংহ, তিনি গ্রামে চলে গেলেন। আমি পড়তাম ইংরেজি অনার্স, তিনি পড়তেন বাংলা অনার্স। তিমির গ্রামে চলে গেলেন, একদিন ফিরলেন, ওমা তিমিরের চেহারাটাই পাল্টে গেছে। আমি কিন্তু অত সাহসী ছিলাম না, আমি বরং অনেক বেশি, আর কি বলবো, সঙ্গীত তেমন ধর্ম তার মধ্যেই ঢুকেছিলাম। তারই মধ্যে দিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, ভাবছি তিমির একদিন আর ফিরল না। তরুণ হওয়া মানে তখন এক বিপদ। আমার জ্যাঠামশাই মারা গেলেন, বড় জ্যাঠামশাই। তার মেজ ছেলে ছিলেন থানার ওসি, দারোগা। আমি গেছি, জ্যাঠামশাইয়ের মৃতদেহ আসবে, আমি শ্মশানে অপেক্ষা করছি। তখন আমার গেরুয়া পাঞ্জাবি আর ধুতি এই আমি পড়তাম, আমার মুখে ছিল দাড়ি। হঠাৎ দেখি 2-3 জন আমাকে কিরম নজর রাখছে। আমি যা কিছু চা খেতে যাচ্ছি, তারাও যাচ্ছে পেছন পেছন। আমার সেই মেজ দাদা এসে পৌঁছলেন, তার দুদিকে 2 পুলিশ। তখন ভয়ঙ্কর অশান্ত সময়। মেজা আমার কানে কানে বললেন, হ্যাঁ রে, দাড়িটা কাটলে পারিস না? কেন এত ভয় পাও দাড়িওয়ালাদের? সেই সময়টা বলে, তুই এরকম করছিস, আর যদি আমি না থাকতাম তোকে এরা গ্রেপ্তার করতো রে। এইরকম একটা সময়। আর তখন আমি আমির খান আর নিখিল বন্দ্যোপাধ্যায়ের গান আর সেতার রাত জেগে জেগে শুনছি আর ভাবছি কিভাবে রাস্তা পাল্টায়। গানে রাস্তা পাল্টাচ্ছেন আমির খান, তার খেয়াল গানের আঙ্গিকে, আর আশেপাশে রাস্তা পাল্টানোর তোড়জোড় হচ্ছে। মাননীয় বন্ধুরা, 71 সালে যখন এই বাড়িতে এলাম তখন আমার 22 বছর বয়স। এই বাড়িতে বসে আছি, সকাল বেলায় একটা চোঙা লাগিয়ে পুলিশ বলতে বলতে গেল, যাদের বয়স এখনো 30 বছর হয়নি তারা কেউ বাড়ি ছেড়ে বেরোবেন না, আমরা বলা পর্যন্ত। বাড়ির ভেতর আটকা রইলাম, ধরপাকড় চলতে লাগলো। দুদিকে সিআরপি বসে আছে, আমি সেই ধুতি পাঞ্জাবি পরা। তখন আমি একটা ব্যাংকে চাকরি নিয়েছি, আকাশবাণী ছেড়ে এগোচ্ছি। আর একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে আমার ধুতিটা আঁকড়ে ধরলো, বললো, কাকু ভয় করছে, আমার সঙ্গে চলো।
আমি সেই সময়ের লোক। সকালবেলা রেয়াজ করতাম, রেয়াজ করে অফিস যেতাম, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেয়াজ, বাড়ি ফিরে আবার রেয়াজ। না, প্রত্যক্ষভাবে রাজনীতি করার কোনো উপায় যেন আমার ছিল না, কিন্তু দেখতাম সেই খালে চলেছে ছেলেদের মৃতদেহ ভেসে ভেসে। একটি মৃতদেহ দেখেছিলাম এক যুবকের, তার পিঠে তখনও ছোরাটা গাঁথা। লক্ষিন্দর ভেসে যাচ্ছে, তার পাশে কিন্তু কোনো বেহুলা নেই। আচ্ছা বলুন তো, এরপর আমি কোন গান গাইব? কোন গান? আমি অনেক গান শিখেছি তখন, রবীন্দ্রনাথের গান, হিমাংশু দত্তর গান, আর এই যে আধুনিক বাংলা গান রেডিওতে গাইতাম, আমি একটু উঁচু শ্রেণীর কণ্ঠশিল্পী ছিলাম। সেটা আমার বিরাট কৃতিত্ব না, যারা বিচারক তাদেরই কৃতিত্ব, শ্রোতাদের কৃতিত্ব। তা সেখানে ওই গান গাইতে গেলে আধুনিক গানে সুর দিতে হতো। আমি তখনও গান লিখতাম না। গীতিকাররা, আকাশবাণীর অনুমোদিত গীতিকাররা, তারা আমায় গান দিতেন, গানের লিরিক, আমি তাতে সুর দিতাম। কাজে এই অভ্যেস আমার অনেক কালের। কিন্তু যত দেখছি শুনছি আমার মনে হতো আমি কি গান গাইছি। কোন গান এই সময়কে ধরবে? রবীন্দ্রনাথের গান না, কাজী নজরুল ইসলামের গান না, আমার চেনা বাংলা আধুনিক গানগুলো না, শ্যামা সঙ্গীত না, রামপ্রসাদ না, খেয়াল না, অথচ আমির খান আমার প্রফেট। এই একটা অদ্ভুত অসহায়তার সময়। তখন একদিকে আমার সঙ্গীত আর অন্যদিকে দেশ এবং পৃথিবীর অবস্থা। আজকের যারা তরুণ তরুণী, তারা ভাবতেও পারবেন না সেই সময়টা কি ছিল। 6-এর দশক, ভিয়েতনামে যুদ্ধ চলছে। আমরা খবরের কাগজে ছবি দেখতাম, ছোট্ট ভিয়েতনামি ছেলে, তার গায়ে ন্যাপাম বম, আমেরিকার বোমারু বিমান থেকে ফেলা ন্যাপাম বোম, যা পেট্রোলিয়াম জেলি, এবং সেই জ্বলন্ত পেট্রোলিয়াম জেলি সেই বাচ্চাগুলোর গায়ে লাগছে। বাচ্চাগুলো চিৎকার করতে করতে ছুটছে, জ্বলছে তারা। এই ছবি দেখতে দেখতে বড় হচ্ছি আমরা। অন্যদিকে ইংল্যান্ডে, জার্মানির হাইডেলবার্গ শহরে, আমেরিকায় ওহাইও, সিনসিনাটি, ইয়েল, প্রতিটি বিশ্ববিদ্যালয়, আর ফ্রান্সের সরবন ছাত্র বিপ্লব, হর্ন বাঁধিত ফ্রান্সে, রুডি ডুচকে জার্মানিতে ছাত্র বিপ্লব। বড় বড় দার্শনিক, হেরবার্ট মার্কুজে, এর্নস্ট ব্লক, এরা ছুটে আসছেন আমেরিকা থেকে। এরা সকলে মার্ক্সবাদী ছিলেন। এরা ছাত্র নেতাদের সঙ্গে আলোচনা করছেন, তর্ক করছেন কিভাবে লড়াই করতে হবে। চে গেভারা সবে গত। তখন কিউবার সময়, তখন ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতার যুগ, তখন যৌবনের আস্ফালন, তখন নকশালবাড়ির অভ্যুত্থানের সময়। এবং তখন কোন গান গাইব? এই সময় থেকে বন্ধুরা আমার ভেতরে যে পরিবর্তনগুলো ঘটতে থাকলো খুব দ্রুত, খুব দ্রুত। আমি দেখলাম যে আমি যে ভাষা আমার ভেতরে তৈরি হচ্ছে, যে ভাবনা আমার ভেতরে তৈরি হচ্ছে, যেভাবে আমার বন্ধুরা কথা বলছেন, তিমির যেভাবে একদিন আর ফিরল না, তিমিরের মৃতদেহ তার বাড়িতে পৌঁছে দিতে যেভাবে সাঁজোয়া গাড়ি এলো, মিলিটারি এলো, যেভাবে আমার সহপাঠী মুজাফফর আর ঘরে ফিরল না, যেভাবে আমার চেনা একটি মেয়ে শাশ্বতী ধর্ষিত হলো পুলিশের হাতে, এই যে জায়গাগুলো, অসহায়তা, রাত্রিতে ছেলেমেয়েরা বাড়ি ফিরছে না, বাপ মায়েরা বাড়ি ফিরছে না, চাকুরিরত বাবা মায়েরা। একদিন এই চেষ্টা করছি, কাগজ ছিঁড়ছি, কলম ভাঙছে, লিখছি 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 লিখছি। একদিন শহীদ কাদরী নামে বাংলাদেশের এক কবির একটা লেখা পড়লাম, রাষ্ট্র। আমি বসে বসে কবিতাটার ভিত্তিতে একটা গান তৈরি করা শুরু করলাম। রাষ্ট্র মানেই কাঁটা তারে ঘেরা সীমান্ত, রাষ্ট্র মানেই পাসপোর্ট নিয়ে উমেদারি, রাষ্ট্র মানেই ম্যাপে বাঁধা আমার দিগন্ত, রাষ্ট্র মানেই সবকিছু দারুণ সরকারি, রাষ্ট্র মানেই জন্মে নাগরিক তার।
আরে একই সঙ্গে একটা গান শুরু করেছিলাম লিখতে, সুর করতে, ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, লাগছে না, অসহ্য এই দিনকাল, কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই, শুধু টিকে আছে, নেহাতি টিকে আছে আজকাল। আধুনিক বাংলা গান, যে গানের ধারায় আমি সম্পূর্ণভাবে দীক্ষিত এবং পুষ্ট, আমি গান খেয়েছি, এক বিশাল ব্লটিং পেপারের মতো আমি সঙ্গীতকে শুষে নিয়েছি, এ পৃথিবীর বহু সঙ্গীতকে আমি শুষে নিয়েছি ছেলেবেলা থেকে। কিন্তু এই যে গানগুলো, এই গানগুলো দেখুন সেই অর্থে প্রেমের গান নয়। আধুনিক বাংলা গান অধিকাংশত যা হয়, এই গান ভক্তিগীতি নয়, এই গান প্রকৃতিকে নিয়ে লেখা নয়। এই আমার কিন্তু একদম প্রথম দিকের দুটি গান। এই গান আমি বলবো রাজনৈতিক গান। আমার ধারণা আপনারাও তাই বলবেন। আমাদের বেঁচে থাকা নিয়ে গান, আমাদের এই ছোটখাটো চাওয়া পাওয়া, ছোট্ট ছোট্ট সাফল্য, বড় বড় ব্যর্থতা, এই নিয়ে গান। এই মাথায় তখন ঢুকছে যে আমায় গান বাঁধতে হবে, গাইতে হবে। বাঘ রক্তের স্বাদ পেয়েছি, আমি কয়েকটা গান বেঁধে ফেলেছি। ওই যে ছেলেটা ভেসে যাচ্ছে, ওই যে তিমির আর বাড়ি ফিরল না, মুজাফফরের আর খোঁজ পাওয়া গেল না, শাশ্বতী নামে যে মেয়েটা অদ্ভুত বিষণ্ণতা নিয়ে বেঁচে রইল, গোপা নামে যে আমার বান্ধবীর প্রেমিক পুলিশের গুলি খেয়ে মরল, তারপরে গোপা যেন কেমন হয়ে গেল। গোপা তারপর দেখা হলে হাসত না। একসঙ্গে কফি খেতে বসে আড্ডা দিতে গিয়েও গোপাকে আর হাসানো যেত না। এই জায়গা থেকে গান তৈরি হলো। এ কেমন আকাশ দেখালে তুমি, এ কেমন আকাশ জন্মভূমি, এ যে শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না, কান্না কান্না, এ কান্না চাই না, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না, এ কেমন কান্না শেখালে তুমি, এ কেমন কান্না জন্মভূমি। আমার জীবনের লেখা প্রথম গানের কয়েকটি লাইন। গানটা তারপর আর খুব একটা এগোতে পারিনি, কারণ তখন আমি আমার ভাষা খুঁজে পাইনি। এই হচ্ছে আমার জীবনের প্রথম নিজে হাতে লেখা একটা গানের প্রথম কয়েকটা লাইন। বেটল ব্রেক্সে একটা কবিতা ছিল এক পড়ুয়া শ্রমিকের প্রশ্ন। আমি ততদিনে জার্মান ভাষাটা ভালোই রপ্ত করেছি, কারণ আমি দেশ ছেড়ে চলে গেছি পাশ্চাত্যে, জার্মানিতে। সেখানে বেতার সাংবাদিকতা শুরু করেছি। এটা একটু মনে রাখা দরকার মাননীয় বন্ধুরা, আমি আকাশবাণীতে কিন্তু প্রথম চাকরিতে ঢুকি কোনো গান বাজনার চাকরি না, ইংলিশ টক্স অর্থাৎ ইংরেজিতে যে কথিকাগুলো পড়া হয় সেই বিভাগের আমি প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, কেমন। এবং সেই সময়তেই কিন্তু আমি একটু একটু লেখালেখি শুরু করি রেডিওর জন্য। সাংবাদিকতায় সেই আমার হাতে খড়ি। জার্মানিতে যখন গেলাম, আমার তখন 26 বছর বয়স। সেখানে আমি ভয়েস অফ জার্মানির বাংলা বিভাগে কাজ করতে শুরু করলাম এবং বেতার সাংবাদিকতা দস্তুর মতো শুরু হয়ে গেল। দেশ পত্রিকায় তখন আমি লেখা শুরু করলাম। তখন আমার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। আমি জার্মানির রাজনীতি, জার্মানির সংস্কৃতি, জার্মানির যুব সমাজ এই নিয়ে প্রচুর লেখা, অনেক অনেক লেখককে নিয়ে লেখা লিখেছি, যেমন হাইনরিখ বল, অনেক গুন্টার গ্রাস, এদের নিয়ে আমি লিখেছি। নাগাড়ে সেই সব লেখা, তখন সাগরময় ঘোষ ছিলেন সম্পাদক, ভীষণ স্নেহ করতেন আমায়, দেশ পত্রিকায় ছাপা হতো। আমি যখন মাঝে একবার কিছুদিনের জন্য ভয়েস অফ জার্মানির সংবাদদাতা হয়ে কলকাতায় এলাম, এই তখন কিন্তু তেড়ে ফুড়ে আমি আবার গানে ঢুকে গেছি, গান লিখছি, গানে সুর করছি। এবং বেটল ব্রেক্সটের ওই যে কবিতাটা, Die Fragen eines lesenden Arbeiters, এক পড়ুয়া শ্রমিকের প্রশ্ন, সেটা ভেঙে আমি তার বিষয়টাকে ওই কবিতার
বিষয়টাকে ধরে, অথচ আমার দেশের মতো করে আমি একটা গান তৈরি করেছিলাম। কে তৈরি করেছিল তাজমহল, সে কি শাহজাহান? আহা শাহজাহান সারাদিন সারা রাত সারা মাস ছেনি হাতুড়ির ঘায়ে গড়েছিল কি নানা নানা তাজমহল। সে যে শ্রমিকের সৃষ্টি, শিল্পীর সৃষ্টি, শয়ে শয়ে মানুষের মহান সৃষ্টি। ইতিহাসে সেই কথা লেখা নেই, মানুষের ইতিহাস লিখতে হবে। ব্যাটল ব্রিক্সের অনেক প্রেমের কবিতাও আছে জানেন, কিন্তু আমার মনে হয়েছিল একটা বাংলা গান এই কবিতাটাকে ভেঙে আমাদের দেশের মতো করে নিয়ে যদি করা যায়, তাহলে একটা গান, আধুনিক বাংলা গান দাঁড়াবে। বিষয়টা দেখুন আবার সেই রাজনীতি। এই আমার জীবন এগিয়ে চলেছে। এরপর আমি দেখলাম যে না, আমায় গান বাজনা করতেই হবে, না বাংলা গান আমায় বাঁধতে হবে, গাইতে হবে, মানুষের মধ্যে গেয়ে গেয়ে বেড়াতে হবে আর লিখতে হবে। এই দুটো দিক খুব জোরে সোরে আমার জীবনে। এরপর আমি আমেরিকায় ভয়েস অফ আমেরিকার একটা চাকরি পেয়ে চলে যাই, এবং আমার বাবার বন্ধু এবং আমারও বন্ধু সমাজবিজ্ঞানী বিনয় ঘোষ, তিনি ভয় পেয়ে বললেন, ও সুমন, তুমি যেও না, সিআইএ তোমায় ধরে ফেলবে, তোমার জীবন খুব কষ্টে যাবে। আমি বিনয়বাবুকে বলতে পারিনি অনেক কথা, তার আগেই উনি মারা গেলেন। আমার বাবার বন্ধু, আমার বন্ধু, কিন্তু মৃত্যুর আগে উনি আমার একটা ছোট্ট চিঠি লিখেছিলেন, বলছেন, তুমি তো দেশ পত্রিকায় লিখছো বাবা, তুমি জার্মান ছাত্র নেতা রুডি ডুটস্কের ওপরে একটা বড়সড় লেখা লেখো তো, এবং সেটা দেশ পত্রিকায় ছাপানো হয়েছিল। আগেই বলেছিলাম না যে নিকারাগুয়া আমায় ডাকছিল, নিকারাগুয়ার বিপ্লব। এম এন রায়, মানবেন্দ্রনাথ রুশ বিপ্লব দেখেছিলেন, কাজ করেছিলেন। আমি অধম সুমন ছাড়বো কেন? 300-র ওপর চিঠি লিখেছিলাম নিকারাগুয়ার সরকারকে যে আমি একজন ভারতীয় সাংবাদিক, আমি তোমাদের দেশে গিয়ে একটা বাংলায় বই লিখতে চাই, কেন বহু লোক বাংলা পড়ে পৃথিবীতে। উত্তর আসেনি। কেন আসবে? আসার কোনো কারণ ছিল না। হরিদাস পাল, পিট সিগারের স্মরণ নিলাম। উনি বললেন, কোনো ব্যাপার না, আমি একটা চিঠি লিখছি। উনি চিঠি দিলেন ওর বন্ধু ফাদার এর্নেস্তো কার্দিনালকে। ফাদার এর্নেস্তো কার্দিনাল, যিনি একজন জেসুইট ধর্মযাজক, যিনি সোমোসার আমলে, ডিক্টেটর সোমোসার আমলে বিপ্লবীদের সঙ্গে হাত মেলান, এবং কলকাতায় যে ফিরলাম বিপ্লব করার জন্য না, বাংলা গান তৈরির কাজটা চালিয়ে দেবার জন্য। ততদিনে আমি আমেরিকায় পিয়ানো কিঞ্চিত রপ্ত করার চেষ্টা করেছি, অর্গান বাজানো শেখার চেষ্টা করেছি, আরো সমৃদ্ধ হয়েছি সঙ্গীতের অভিজ্ঞতায়, নানান গুরুর দর্শন পেয়েছি। এবং আমার তখন একটাই স্বপ্ন, আমি আমার জীবন, আমার অস্তিত্ব এবং সকলের জীবনকে ছুঁয়ে আছে যা, সেই ঘটনাগুলি এই সব মিলিয়ে গান তৈরি করব। এই ছিল আমার স্বপ্ন, এবং এই স্বপ্ন নিয়েই আমি কলকাতায় ফিরলাম। কিন্তু বিশেষ সুবিধে করতে পারলাম না। একটা ছোট স্টুডিও বানালাম, সিং টু লিভ, বাঁচার জন্য গাও, এই নাম দিয়ে। আমার যা অর্থ ছিল সব চলে গেল। আমেরিকায় যা টাকা রোজগার করেছিলাম তার প্রায় সবটাই খরচ হয়ে গিয়েছিল নানান বাদ্যযন্ত্র বাজনা, ইলেকট্রনিক বাজনা, যেটা যে উদ্দেশ্যে গিয়েছিলাম আমেরিকায়, এবং টেপ রেকর্ডার, নানান ধরনের রেকর্ডার। আমি কিন্তু আমেরিকায় থাকাকালে রেকর্ডিং প্রকৌশলটা শিখি, এবং ইলেকট্রনিক সঙ্গীত কিভাবে তৈরি করতে হয় সেটা আমি শিখতে শুরু করি। বন্ধুরা, পয়সা সব শেষ হয়ে গেল। আমি আর একটা চাকরি পেলাম, আবার ভয়েস অফ জার্মানি। ইতিমধ্যে আমার তো বেতার সাংবাদিক হিসেবে পৃথিবীতে কিছু নাম হয়েছে, এবং আমাকে কেউ কেউ তখন বিশারদ বলতে বা ভাবতে শুরু করেছেন। আমার কৃতিত্ব ততটা নয় বোধহয় যতটা ওদের কৃতিত্ব। আমি একটা চাকরি পেলাম, আর একটা চাকরির প্রস্তাব এলো সেই ভয়েস অফ জার্মানি থেকে, এবারে সিনিয়র এডিটর, বেশ ভালো মাইনে। আবার ঠিক করলাম চাকরিটা নেব, আবার কিছু যন্ত্র কিনব। 86 সালে আমি জার্মানি চলে গেলাম দ্বিতীয়বার।
এবং জার্মানিতে গিয়ে আমার প্রথম কাজ হলো গিটার শেখা, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল গিটার। 37 বছর বয়সে আমি প্রথম গিটারে হাত দিলাম এবং আমার চেয়ে 10 বছরের ছোট এক ইটালিয়ান গুরুর কাছে আমি গিটার শেখা শুরু করলাম। কেন গিটার? এর মধ্যেও কিন্তু পলিটিক্স জড়িত। এই যে গিটার বাজানো, এটার সঙ্গে সম্পূর্ণভাবে একটা রাজনীতি বা লোকনীতি কাজ করছে। এবারে আমি লোকনীতি কথাটা বলবো, রাজনীতি বলবো না। একটা আমি মোটামুটি ভালো কিবোর্ডস বাজাতে পারি, হারমোনিয়াম বাজাতে পারি, নানান ধরনের ইলেকট্রনিক কিবোর্ডস, পিয়ানো একটু বাজাতে পারি, কিন্তু ওইসব জিনিস ঘাড়ে করে তো আমি মানুষের মধ্যে ঢুকতে পারবো না, আমি তো পথে থাকতে পারবো না। আমার যদি একটা হারমোনিয়াম নিয়ে রাস্তায় থাকতে হয় বা একটা বিরাট কিবোর্ড নিয়ে, তাই ইলেকট্রিক কানেকশন চাই, কোত্থেকে হবে বলুন? তাই আমার ওই 85 সালে দেশে ফিরে আমার মনে হয়েছিল আমার এমন একটা যন্ত্র চাই যে যন্ত্রটা আমাকে রাস্তায় নামতে সাহায্য করবে। আমি যদি গ্রামের শিল্পী হতাম এবং পল্লীগীতির শিল্পী হতাম, আমি দোতারা শিখতাম, কিন্তু আমি আধুনিক গানের লোক। আমি যে সঙ্গীত করব সেটা পলিটিক্যাল গান অনেকাংশে, কিন্তু তা আধুনিক গান। ফলে আমার গিটার দরকার। কেন? এই গিটার হলো একমাত্র তার যন্ত্র যেটা সুর এবং ছন্দ দুটোই দেয়। কথা কয়রে দেখা দেনা, কথা কয়রে দেখা দেনা, এটা লালনের গান। নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনম ভর মেলে না, কথা কয়রে দেখা দেনা। এই যে নাইলনের তারের আওয়াজ, এটা শরৎ এবং দোতরার খুব কাছে। ফলে কি হলো, গিটার শিখতে শুরু করে, পাশ্চাত্যের ক্লাসিক্যাল গিটার শিখতে শুরু করে আমি ফিরে গেলাম আমার লোকায়ত সঙ্গীতে। এটা কিন্তু আমি যতদিন সিনথেসাইজার পিয়ানো বাজিয়ে গানের সুর তৈরি করছিলাম এতটা যায়নি। আমার মা ছোটবেলায় আমি শুনতাম কীর্তন শিখতেন পঞ্চানন ঘোষাল মহাশয়ের কাছে। সেই ঘরে থাকার অনুমতি আমার ছিল না, পাশের ঘর থেকে সেই ছোট্ট আমি কান পাত্র। দেখেলেন তারে সখী, দেখেলাম তারে, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। পদাবলী কীর্তন আমার রক্তের মধ্যে মিশে আছে, এবং এই গিটার যন্ত্রটা আমায় নিয়ে গেল সেই পদাবলী কীর্তনের কাছে, নিয়ে গেল আব্বাস উদ্দিন আহমেদের গানগুলোর কাছে, নিয়ে গেল নির্মলেন্দু চৌধুরীর কাছে, নিয়ে গেল আব্দুল আলিমের গানের কাছে। দুয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তোলো রে বলো মুখে, আল্লাহ রসুল সবই বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তোলো রে বলো মুখে, আল্লাহ রসুল সবই। এই গান আমি কি করে পিয়ানো বাজিয়ে কোথাও গাইব? এই গান আমায় গাইতে হলে দোতরার মতো একটা যন্ত্র চাই, কিন্তু আমি যে কর্ড গুলো তৈরি করতে চাই আধুনিক বাঙালি হিসেবে, সেগুলোর জন্য আমার গিটার দরকার। এবং এর একটা কোথাও হয়তো একটা মনের মধ্যে এর একটা ভূমিকা তৈরি হয়েছিল। জানেন, আমি যখন আমেরিকায় থাকতাম, চাকরি করছি বাংলাদেশের মানুষের সঙ্গে, এই একমাত্র বাংলা বিভাগ, পৃথিবীর একমাত্র বিভাগ বেতার প্রতিষ্ঠানগুলিতে যেখানে দুই দেশের নাগরিক পাশাপাশি বসে কাজ করেন। অর্থাৎ 75 সালে সেই যে আমি ভয়েস অফ জার্মানিতে চাকরি করতে ঢুকেছিলাম বাংলা বিভাগে, এক সুবর্ণ সুযোগ পেয়েছিলাম বাংলাদেশকে জানার। আমার বন্ধু হয়েছিলেন এবং আজও তিনি আমার ঘনিষ্ঠতম বন্ধুদের একজন, আব্দুল্লাহ আল ফারুক, শাহজাহান ফারুক, নাজমুন নেসা, ফরহাদ খান, এরা সকলে একে 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 আমার বন্ধু হয়ে ওঠেন। এদের মধ্য দিয়ে আমি বাংলাদেশকে জানতে পারি, এদের মধ্যে দিয়ে আমি বাংলাদেশের অনেক কিছুকে জানতে পেরেছিলাম। ভয়েস অফ জার্মানি ছিল নবীনদের রাজ্য, আমাদের দাপট, আমরা যুবকরা, সবার বয়স গড়ে 26-27। ভয়েস অফ আমেরিকায়
একটু বাস্তু ঘুঘুদের রাজ্য। ফলে হলো কি, ধরুন খবর ট্রান্সলেট করা হচ্ছে, অনুবাদ খুব দ্রুত কাজ করতে হয়, সে খবরটা পড়বেন হয়তো আর একজন মানুষ, তিনি বাংলাদেশি। আমি লিখলাম একটি বিশেষ সংবাদদাতার খবরে প্রকাশ, গতকাল কলকাতা শহরে জল সরবরাহ ব্যাহত হয় কারণ অমুক অমুক। এবার পড়বেন কিন্তু সেটা, ধরা যাক যিনি, তার নাম জিয়াউর রহমান, ভারী সুন্দর মানুষ, তিনি এবার পড়বেন। এবার যখন তিনি পড়ছেন, জলটা পানি হয়ে গেল। গতকাল বিশেষ সংবাদদাতার খবরে প্রকাশ, গতকাল কলকাতা শহরে পানি সরবরাহ ব্যাহত হয়। আবার উল্টো দিকে এবারে সংবাদ এটা লিখছেন, খুব দ্রুত অনুবাদ করছেন ইংরেজি থেকে বাংলায়, হয়তো আব্দুল্লাহ আল ফারুক, খুব স্বাভাবিকভাবে তিনি লিখেছেন, গতকাল অমুক জায়গায় একটা বিপুল বন্যা হয়েছে, পানিতে ডুবে গেছেন 300 মানুষ। এবারে এটা পড়ছেন, হয়তো মার্জনা করবেন, পশ্চিমবঙ্গের কেউ। একটা কথা বলা দরকার, এটা দেখেছিলাম, খেয়াল করেছিলাম, পশ্চিমবঙ্গে থেকে যারা গেছেন সকলে নামে হিন্দু, বাংলাদেশ থেকে যারা গেছেন তারা সকলেই নামে মুসলমান। এবারে আব্দুল্লাহ আল ফারুক পানি লিখলেন, ওটা এবারে ধরা যাক ধনঞ্জয় মিত্র নামে কেউ একজন পশ্চিমবঙ্গের সহকর্মী সেদিন খবরটা পড়বেন, লিখছেন ফারুক, পড়ছেন ধনঞ্জয় মিত্র। তিনি কিন্তু পড়ার সময় পানিটা কেটে জল করে দিলেন। এবং সেই সময় একটা গান লিখেছিলাম আমি, আমেরিকা প্রবাসী বাঙালির গান। আজ জানলার কাছে ডেকে গেছে এক পাখির মতন সকাল, যেন রাখালিয়া বাসি, এই শহুরে গলার ফাঁসি ছিঁড়ে দেখাবে দুনিয়াকার। বলে সুখে আছো, বলে সুখে আছো, যারা সুখে থাকো এ সুখ সইবে না, দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না, বন্ধু এ দুঃখ রইবে না। আমি ভিটে মাটি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে, এই দুনিয়া সর্বনেশে এরা সাগর ডিঙিয়ে বোমা ফেলে আসে বীর পুরুষের বেশে, মরে কখনো বাঁচেনি যারা, আহা তাদের খিদের ইতিহাস এক বিশ্রী অন্ধকারা। প্রত্যেক দিন এই খবরগুলো অনুবাদ করতে হতো। ইসরায়েল আক্রমণ করছে আরবদের ওপর, আমরা সেই খবর অনুবাদ করছি, এবং একটা প্রচ্ছন্ন ইসরায়েল পন্থী জায়গা থেকে। আর বুক ফেটে যেত আমাদের অনেকেরই, আমরা দাঁতে দাঁত চেপে কাজ করতাম, কি করব, আমরা সরকারের কর্মচারী। বলে সুখে আছো যারা সুখে থাকো এ সুখ সইবে না, দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না, বন্ধু এ দুঃখ রইবে না। আজ সকালকে ডেকে বলি গৌরবী নজরুল গীতি, তাতে আমার ভীষণ প্রীতি, দেখো সুরুচির পরিমিতি, দেখো সুরুচির পরিমিতি। আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানে, আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানে। মুখের ভাষায় দেয়াল উঠেছে, এই জল ওই পানি, আমি সবই মানি সবই মানি, শুধু মানি না যখন রহিম পরাণ ভাইরা মুক্তি চায়, তারা দুবেলাই খেতে চায়। আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি, আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি, তাতে যাহা জল তাহা পানি। এই গানটা গাইতাম, একটা কোনো হয়তো কারোর একটা জন্মদিনের পার্টি হচ্ছে, সেখানে গাইতাম, 21শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে, গাইতাম,
আর আশ্চর্যভাবে দেখতাম যে ওই জল কেটে পানি, পানি কেটে জল যারা করছেন তারাই কিন্তু কাঁদছেন। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বলতে দ্বিধা নেই, আরো বেশি চোখের কোণে পানি দেখতাম বরং বাংলাদেশের মানুষদের। পশ্চিমবঙ্গের আমার প্রাক্তন সহকর্মীরা আমায় ক্ষমা করবেন, আমার খামোখা মিথ্যে কথা বলার কোনো দরকার নেই, কিন্তু জল কেটে পানি, পানি কেটে জল যারা করছেন তাদেরই আমি কাঁদতে দেখেছি গানটা শুনে। বন্ধুরা, যখন গিটারে এলাম তখন আমি দেখে নিয়েছি, ততদিন আমি নিকারাগুয়ার বিপ্লব দেখে নিয়েছি সেখানে এল বাঙ্কো দে লা লেচে দে লাস মাদ্রেস, মায়ের বুকের দুধের ব্যাংক সচক্ষে দেখার সুযোগ হয়েছে আমার। আমরা তো সকলেই জানি সব মায়ের বুকে যথেষ্ট পরিমাণে দুধ আসে না, কারোর কারোর বুকে আবার অনেক দুধ আসে, এত আসে যে তা ফেলে দিতে হয়। নিকারাগুয়ায় দেখেছিলাম একটা বিরাট একটা ঠান্ডা করা একটা গামলা, মস্ত বড় একটা চৌবাচ্চার মতো, বুঝলেন? তার একদিকে ওই প্রচন্ড গরমে সার বেঁধে দাঁড়িয়ে আছেন সেই মায়েরা যাদের বুকে অতিরিক্ত দুধ এসছে, তারা সেটা ফেলে দেননি, বাটিতে করে তারা নিয়ে এসছেন, একে একে ঢালছেন সেই বিশাল চৌবাচ্চায়। আর অন্য প্রান্তে দাঁড়িয়ে আছেন সেই মায়েরা বা তাদের বাড়ির লোকেরা, সে মায়েদের বুকে যথেষ্ট দুধ আসেনি এবং সেই সম্মিলিত দুধ তারা বাটিতে করে করে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আমি এটা দেখেছি। এবং যখন আমি গিটার ব্যবহার করতে একটু একটু শিখছি, তখন জার্মানিতে বসে 87 সালে তৈরি করছি গান। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে। প্রতিদিন সূর্য ওঠে, কবে থেকে তো কথা ছিল আগুনটা জ্বলার, সেই জন্যই একসময় মনে হতো লাল নিশান আমার নিশান। এই কাছেই থাকতেন কমলদা, মনীষ সরকার, গণগায়নে তিনি ছিলেন, হেমাঙ্গ বিশ্বাসের গণগায়নে। আশ্চর্য রসিক মানুষ। সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতায় তিনি সুর দিয়েছিলেন, পালাবার পথে দোলড়ানোর দঙ্গলে ভাই, আমিও ছিলাম একদিন, আজ প্রাণপণে তাই, ফেরতার মুখে লাথি মেরে লাল ঝান্ডা ওঠাই, লাল ঝান্ডা ওঠাই। অসামান্য একটা গান, যেমন লেখা তেমনি সুর কমলদার। ফলে আমার গান, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে। তোমার ওই আদিম জ্বালার কিছুই কি নেই বাকি, হে আমার আগুন আমার পালিয়ে যাওয়া পাখি, স্ফুলিঙ্গ ডানায় তোমার উঠুক জ্বলে জ্বলে, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে। আমার গান কোনো দিন লোকনীতির পাশ ছাড়েনি।